Dear students, welcome you all to my class. This is Masud Rana. Today I will give you class on the formation of simple to complex. Dear student, let's go to the lesson. আজকে আমরা যে সিম্পল টু কমপ্লেক্সের যে রুলটা প্রথমে শুরু করব সেটা হলো কি, যদি সিম্পল সেন্টেন্সে দেখি আমরা সাবজেক্টের পর ভার্বগুলো থাকবে উইশ, ডেজায়ার, ওয়ান্ট, এক্সপেক্ট, লাইক, অ্যাডভাইস, বেগ, আর্জ, রিকোয়েস্ট, অর্ডার। এই ভার্বগুলোর পরে থাকবে কি অবজেক্ট একটি থাকবে, তারপরে টু বি থাকবে, টু প্লাস বি অথবা টু বি একসাথে থাকবে, তারপর আরও অবজেক্ট থাকবে। এই নিয়মটা আমরা আগে প্রথমে শুরু করব। তাহলে স্ট্রাকচারটি কি হবে, এখানে দেখো যে আমরা স্ট্রাকচারটি লিখি STRUCTURE স্ট্রাকচার। তাহলে এখানে যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এই প্রদত্ত সাবজেক্ট ভার্ব কমপ্লেক্স করার সময় অপরিবর্তিত রাখতে হবে। তাহলে আমরা লিখব কি, প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব বসে, প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট নিয়ে আসবো আমরা, রিলেটিভ প্রোনাউন দ্যাট নিয়ে আসবে। তাহলে প্রদত্ত সাবজেক্ট যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট এবং যে ভার্বটি, এই ভার্বগুলোর মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি দেওয়া থাকবে এবং তারপর আমরা দ্যাট নিয়ে আসবো। আচ্ছা, তারপর কি করতে হবে, এইখানে যে অবজেক্টটি থাকবে, এই যে এখানে যে অবজেক্টটি দেওয়া থাকবে এই অবজেক্টটির সাবজেক্ট ফর্ম এখানে নিয়ে আসতে হবে। তাহলে প্লাস অবজেক্ট এর নমিনেটিভ কেস বা সাবজেক্ট ফর্ম, যেটা ওই সাবজেক্ট ফর্মটা নিয়ে আসবো, অবজেক্টের সাবজেক্ট ফর্ম, সাবজেক্ট প্লাস তারপর এখানে টু বাদ দিয়ে আমরা এই টুটি, শুধু এই টুটি বাদ দিব, এই টু বাদ দিয়ে লিখতে হবে শুড প্লাস। তাহলে আমরা এখানে কি করলাম লক্ষ্য করো, যে আমরা প্রথমে প্রদত্ত যে সাবজেক্টটি দেয়া থাকবে এখানে সিম্পল সেন্টেন্সে এই প্রদত্ত সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় বসাবো, তারপরে এখানে বসাবো যে ভার্বটি দেওয়া থাকবে এই ভার্বগুলোর মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি অপরিবর্তিত অবস্থায় বসাবো। বসার পরে আমরা দ্যাট নিয়ে আসবো, কমপ্লেক্স যেহেতু সেন্টেন্স দুইটি ক্লোজ করতে হবে তাই দ্যাট নিয়ে আসলাম। হ্যাঁ, তারপরে যে এখানে অবজেক্টটি দেওয়া থাকবে, এই যে এখানে অবজেক্টটি আছে এই অবজেক্টের সাবজেক্ট ফর্ম আমরা বসাবো বা নমিনেটিভ কেস যেটাকে বলা হয়। তারপরে টু বাদ যাবে, এই টু যেটা আছে এই টুটি অর্থাৎ ইনফিনিটিভ না, এই টুটি বাদ দিয়ে আমরা করব কি শুড বসাবো। বসার পর এখন আমাদের লক্ষ্য হবে কি, এই বি থেকে যে অংশটি দেওয়া থাকবে এই অংশটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তাহলে আমরা কি লিখবো, প্লাস বি থেকে, সহজ ভাষায় লিখলাম বি থেকে বাকি অংশ বসে। তাহলে আমরা একটি এক্সাম্পল দিতে পারি, সিম্পল। তাহলে আমরা লিখি যে ফাদার ওয়ান্টস মি টু বি আ ডক্টর। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে দেখো কি পাইলাম, যে ফাদার ওয়ান্টস মি টু বি আ ডক্টর। দেখো এখানে প্রদত্ত সাবজেক্ট আছে ফাদার, এখানে এই ভার্বগুলোর মধ্যে ওয়ান্টস আমরা লিখেছি, তারপর অবজেক্ট বসাইছি, তারপর টু বি দেখো আছে, টু প্লাস বি লিখছি, টু বি আছে প্লাস তারপরে বাকি অংশ যা থাকবে তাই। তাহলে আমরা কি করব, কমপ্লেক্স করার সময় কমপ্লেক্স, তাহলে প্রদত্ত সাবজেক্ট ভার্ব যা আছে তাই আমরা লিখবো, ফাদার ওয়ান্টস লিখবো, ফাদার ওয়ান্টস। তাহলে এই অবজেক্টটা না লিখে আমরা কি করব, এখন দ্যাট নিয়ে আসলাম, দ্যাট। এখন এই অবজেক্টের নমিনেটিভ কেস বা সাবজেক্ট ফর্ম আমরা লিখবো, মি থাকলে যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে অবজেক্টটি সাবজেক্ট ফর্ম লিখবো আই, টু বাদ দিয়ে আমরা এখন লিখবো শুড, তারপরে বি থেকে যা থাকবে তাই আমরা লিখবো, শুড বি আ ডক্টর। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি হলো, প্রথমে সিম্পল ছিল যে ফাদার ওয়ান্টস মি টু বি আ ডক্টর, এখানে লিখলাম ফাদার ওয়ান্টস দ্যাট, বাবা চান যে আই শুড বি এ ডক্টর, আমি একজন ডক্টর হই। তাহলে আমরা এই গঠনটা অনুযায়ী আমরা কি করব, যদি কোনো সিম্পল সেন্টেন্সে এগুলো থাকে, এই ভার্বগুলো সাবজেক্ট বা এই ভার্বগুলো থাকে, তারপর টু বি থাকে, অবজেক্ট টু বি থাকে, তাহলে আমরা এই ফরমেশন অনুযায়ী কমপ্লেক্স করব। তাহলে আমরা এখন পরে একটি স্ট্রাকচারে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টি। এখন
তাহলে এবার আমরা যে বিষয়টি যে সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করবো সেটা রুলটা তোমরা লিখে নাও। সেটা হলো কি, প্রথমে যদি দেখেন সিম্পল সেন্টেন্সে যদি থাকে জাস্ট আফটার if অথবা ইমিডিয়েটলি আফটার, ইমিডিয়েটলি আফটার ডট ডট যুক্ত। মানে তোমাদেরকে এটুকু দেখে চিনতে হবে যে সিম্পল সেন্টেন্সে যদি দেখো, তোমরা সিম্পল সেন্টেন্সে যদি জাস্ট আফটার ইমিডিয়েটলি আফটার থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদেরকে কি করতে হবে, যে স্ট্রাকচারটা লিখি আগে। তাহলে কমপ্লেক্স করার সময় আমাদেরকে জাস্ট আফটার এবং ইমিডিয়েটলি আফটার বাদ দিয়ে আমরা, তোমরা যদি ইচ্ছে করো যে কোনো একটি অ্যাজ সুন অ্যাজ অথবা স্কার্সলি SCARCELY স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড অথবা নো সুনার হ্যাড আমরা বসাবো। তাহলে প্রথমে কি করব, আমরা জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার বাদ দিয়ে অ্যাজ সুন অ্যাজ অথবা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড অথবা নো সুনার হ্যাড লিখবো। লেখার পর যে সাবজেক্টটি দেওয়া থাকবে ওই পজিটিভ থাকবে, পজিটিভটি সাবজেক্ট ফর্ম আমরা বসাবো। যে পজিটিভের নমিনেটিভ কেস অথবা সাবজেক্ট ফর্ম বসাবো আমরা। সাবজেক্ট প্লাস তারপর কি বসাবো, এখানে তো আমরা দেখলাম নো সুনার হ্যাড অথবা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড বসাইলাম। তারপরে নমিনেটিভ অবজেক্টিভ এখানে পজিটিভটি সাবজেক্ট ফর্ম বসার পরে আমরা এখানে বসাবো কি, যে ভার্বের হয় পাস্ট ফর্ম হবে অথবা পাস্ট পার্টিসিপল হবে, সেই জন্য আমরা ভার্বের V2 অথবা V3 লিখলাম। প্লাস এই ক্লোজটির বাকি অংশ লিখবো, প্লাস মানে অর্থাৎ অবজেক্ট অংশে যেটা থাকবে অবজেক্ট প্লাস এখানে কমাটি হয় অপরিবর্তিত থাকবে, কমা অথবা when অথবা then প্লাস দ্বিতীয় ক্লোজটি বসে। তাহলে এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে দ্বিতীয় ক্লোজটি কিন্তু অপরিবর্তিত অবস্থা বসবে কিন্তু। তাহলে আমরা দেখো যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে আমরা জাস্ট আফটার ইমিডিয়েটলি আফটার আমরা পাই, তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো বাদ দিয়ে নো অ্যাজ সুন অ্যাজ অথবা স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড বসাবো। এক্ষেত্রে তোমাদের ভালো করে লক্ষ্য রাখো যে যদি অ্যাজ সুন অ্যাজ বসাই তাহলে এই কমাটি অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। এখানে যে আমি কমার কথাটি লিখছি এটা অপরিবর্তিত অবস্থা থাকবে। কখন অপরিবর্তিত অবস্থায় কমা থাকবে, যদি তোমরা অ্যাজ সুন অ্যাজ বসাও তখন কমা অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তবে যদি তোমরা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড বসাও তাহলে তোমাদেরকে বসাতে হবে হোয়েন, কমা বাদ দিয়ে কিন্তু হোয়েন বসাতে হবে। আবার বলছি যে স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড বাদ যদি বসাও তোমরা, তাহলে কমা বাদ দিয়ে তোমাদেরকে হোয়েন বসাতে হবে। আর যদি নো সুনার হ্যাড বসাও তাহলে দেন বসাতে হবে। এই দেন বসার পর দ্বিতীয় ক্লোজটি যা থাকবে অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তাহলে আমরা একটি এক্সাম্পল নিচ্ছি। সিম্পল সেন্টেন্স, তাহলে জাস্ট আফটার হিজ অ্যারাইভাল, মানে তার আগমনের ঠিক পরেই দ্য প্রোগ্রাম বিজ্ঞান। তাহলে দেখো সিম্পল সেন্টেন্সে আছে, দেখো এখানে যে জাস্ট আফটার হিজ অ্যারাইভাল, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী কি পাইলাম, জাস্ট আফটার আছে, তারপর আছে পজিটিভ আছে, তারপর হলো এখানে জিরেন্ট থাক অথবা নাউন থাক, তাহলে এখানে যেটাই থাক বা অবজেক্ট থাক,
তারপরে দ্বিতীয় ক্লোজটি থাকবে, একটি দ্বিতীয় ক্লোজ থাকবে। তাহলে আমরা জাস্ট একটা বাদ দিয়ে কি লিখলাম, কি লিখবো এখানে লিখছি, তোমরা এর যে কোনো একটি লিখতে পারো। তাহলে আমরা কি করি, নো সুনার হ্যাড দিয়ে লিখতে পারি, যে জাস্ট একটা বাদ দিয়ে লিখবো কমপ্লেক্সে নো সুনার হ্যাড, তাহলে এইটা বাদ দিয়ে লিখলাম নো সুনার হ্যাড। তারপর দেখো পজিটিভ এখানে দেওয়া আছে, পজিটিভটির নমিনেটিভ ফর্ম বা সাবজেক্ট ফর্ম লিখবো যে হি। তাহলে নো সুনার হ্যাড হি, এখানে দেখো হ্যাড বসালে আমাদেরকে কি করতে হবে, এখানে মূল ভার্বে, আরেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই, আমি এখানে কিন্তু লিখছি মূল ভার্বের পাস্ট ফর্ম অথবা মূল ভার্বের পাস্ট ফর্ম অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। শুধু এটাই মনে রাখো, অ্যাজ সুন অ্যাজ যদি তোমরা বসাও, অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে শুধু হবে মূল ভার্বের পাস্ট ফর্ম। আবার বলছি আমি যে অ্যাজ সুন অ্যাজ যদি তোমরা এখানে বসাও তখনই হবে মূল ভার্বের পাস্ট ফর্ম। তাছাড়া স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুন হ্যাড হলে হবে V3। এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে যেহেতু আমরা এখানে নো সুন হ্যাড লিখছি, তাহলে অ্যারাইভালের V3 হবে অ্যারাইভড, ARRIVED। তাহলে কি লিখলাম, যে নো সুনার হ্যাড হি অ্যারাইভড, কমা বাদ দিয়ে, এই কমাটা বাদ দিয়ে আমরা কি লিখবো, দেন। দ্বিতীয় ক্লোজ হলো কি, দ্য প্রোগ্রাম বিগ্যান। তাহলে আমরা লিখবো দেন দ্য প্রোগ্রাম বিজ্ঞান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি পূর্বেই বলছি স্ট্রাকচার অনুযায়ী যে এই অ্যাজ সুন অ্যাজ, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, যে কোনো একটি আমরা এই জাস্ট আফটার, ইমিডিয়েটলি আফটার থাকলে বসাতে পারি। তোমাদেরকে একটু আগেই বললাম যে এই নো সুনার হ্যাডের জায়গাত আমরা কি করতে পারি, অ্যাজ সুন অ্যাজ বসাতে পারি, অথবা স্কার্সলি হ্যাড বসাতে পারি, অথবা হার্ডলি হ্যাড বসাতে পারি। একটাই মনে রাখবা, যদি এই নো সুনার হ্যাডের জায়গায় স্কার্সলি হ্যাড বসাও তখন এই কমা বাদ দিয়ে তোমার এই অ্যাজ সুন অ্যাজ বসালে কমাটি অপরিবর্তিত অবস্থা থাকবে। আমি এখানে দেন লিখছি, দেখো এখানে আমি দেন লিখছি, যদি এখানে অ্যাজ সুন অ্যাজ বসাইতাম তাহলে এখানে দেন কমাটি অপরিবর্তিত অবস্থায় থাকতো। যদি এখানে অ্যাজ সুন অ্যাজ যদি আমি লিখতাম তাহলে কমা এখানে অপরিবর্তিত থাকতো। আর যদি এখানে আমি স্কার্সলি অথবা হার্ডলি হ্যাড লিখতাম তখন এখানে দেন না হয়তো হোয়েন। হোয়েন, যেহেতু আমি নো সুন হ্যাড লিখছি তাই আমি এখানে বসাইছি দেন। আর দ্বিতীয় ক্লোজটি দেখো, কমার পরের দ্বিতীয় অংশটি বা দ্বিতীয় ক্লোজটি অপরিবর্তিত অবস্থায় রেখেছি। তাহলে তোমরা অবশ্যই স্ট্রাকচারটি বুঝতে পারছো। তোমাদেরকে আমি বলছি মনোযোগ দিয়ে আবার দিচ্ছি, মানে মনোযোগ দিয়ে আমি তোমাদের মনে করার জন্য আবার বলে দিচ্ছি যে তোমাদের বিষয় যেটা মনে রাখতে হবে যে অ্যাজ সুন অ্যাজ বসালে কমা অপরিবর্তিত থাকবে, আর স্কার্সলি হার্ডলি হ্যাড বসালে হোয়েন, আর নো সুনার হ্যাড যদি আমরা বসাই তখন বসাতে হবে দেন। দ্বিতীয় ক্লোজের পরিবর্তন হবে না। আর অ্যাজ সুন অ্যাজ হলে অবশ্যই মূল ভার্বের পাস্ট ফর্ম, বাকি তিনটার ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে আমি আশা করি তোমরা এই রুলটি ভালো করে বুঝছো। এখন আমরা পরের রুলে চলে যাই। বিষয়গুলো মুখস্থ করতে হবে তোমাদের, এবং উদাহরণও মুখস্থ করলে তোমাদের জন্য অনেক ভালো হবে। অনেক সময় আমাদের কি করতে হয়, স্টুডেন্টদের কি করতে হবে তোমাদের, যে অনেক সময় রুল মনে থাকে না, সেক্ষেত্রে স্ট্রাকচার মনে রাখতে হবে। আর রুল তো স্ট্রাকচার মনে থাকলে বা এক্সাম্পল মনে থাকলে রুল কিন্তু তোমাদের অবশ্যই মনে থাকবে। আর রুল মনে না থাকলে তোমরা পরবর্তীতে যখন টিচিং দিতে যাবে তোমাদের কিন্তু মনে থাকবে না। তাহলে আমরা পরের রুলে চলে আসি। আচ্ছা, তাহলে এবার আমরা করব কি, আরেকটি রুল হলো ইন কেস, CASE, ইন কেস অফ, অথবা ইন দ্য ইভেন্ট, ইভেন্ট অফ প্লাস পজিটিভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, PARTICIPLE, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। তাহলে আমরা নেক্সট রুলটা কি লিখবো, যদি সিম্পল সেন্টেন্সে কখনো দেখি ইন কেস অফ, ইন দ্য ইভেন্ট অফ, তারপরে পজিটিভ থাকবে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ING। প্রেজেন্ট পার্টিসিপল বলতে তোমরা তো অবশ্যই জানো যে প্রেজেন্ট পার্টিসিপল বলতে ING যুক্ত একটি ভার্ব থাকবে। তাহলে এই ধরনের যদি আমরা কোনো ফরমেশন সিম্পল সেন্টেন্সে পাই তাহলে আমরা নিচের নিয়মে ফরমেশন করতে হবে। তাহলে স্ট্রাকচার হলো স্ট্রাকচার। তাহলে ইন কেস অফ, ইন দ্য ইভেন্ট অফ, তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কন্ডিশনালের মতো আসতেছে। তোমরা তো কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল অংশগুলো পড়েছো। তাহলে ইন কেস অফ, ইন দ্য ইভেন্ট অফ, তাহলে এগুলো বাদ দিই। তাহলে আমরা কি করব, ইন কেস অফ,
ইন দ্য ইভেন্ট অফ, বাদ দিয়ে লিখবো আমরা ইফ, এগুলো বাদ দিয়ে লিখবো ইফ। আমি আবার বলছি, আমরা ইন কেস অফ অথবা ইন দ্য ইভেন্ট অফ বাদ দিয়ে লিখবো ইফ, যেহেতু কন্ডিশনালের মতো অর্থ আসতেছে, কন্ডিশনাল ইফ। তারপরে কি করতে হবে, এই পজিটিভের নমিনেটিভ কেস অথবা সাবজেক্ট ফর্ম বসাতে হবে। তাহলে আমরা লিখলাম সাবজেক্ট, কোন সাবজেক্ট এইটি, এইটি হলো এই যে পজিটিভটা আছে এরই সাবজেক্ট ফর্ম বসাবো। তারপরে বসাতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা মূল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, প্লাস এর বাকি অংশ যা থাকবে মূল ভার্ব থেকে, মূল ভার্বের পরের অংশটা আমরা এখন লিখবো, প্লাস মূল ভার্বের মূল ভার্ব এর পরের অংশ। সহজ ভাষায় স্ট্রাকচারটা লিখলাম। তাহলে আমরা কি করব, ইন কেস অফ, ইন দ্য ইভেন্ট অফ বা ইফ বসাবো, পজিটিভের সাবজেক্ট ফর্ম বসাবো। এখন দেখবো যে এখানে দেখো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম V2 দিছি, অর্থাৎ দ্বিতীয় ক্লোজটি যদি কমার পরের অংশ, ওইটা হলো দ্বিতীয় ক্লোজ, দ্বিতীয় ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অর্থাৎ আইএনজি যুক্ত যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে ভার্বটি আছে ওর প্রেজেন্ট ফর্ম বসাবো। আর দ্বিতীয় অংশটি অর্থাৎ দ্বিতীয় ক্লোজটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটির আমরা কি করব, পাস্ট ফর্ম বসাবো। তারপরে মূল ভার্বের পর থেকে যে অংশগুলো আছে ওগুলো অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, তাহলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ইন কেস of her asking me for help, comma, I shall come ফরওয়ার্ড। তাহলে আমরা এখানে লক্ষ্য করে কি দেখতে পাচ্ছি যে এখানে ইন কেস অফ আছে, তারপর দেখো পজিটিভ আছে এখানে কি হার, তারপর প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ আছে কি, এখানে আছে কি যে আইএনজি যুক্ত ভার্ব আছে এখানে, তারপর কি আছে আরেকটি অবজেক্ট আছে ফর হেল্প, তারপরে আছে কি যে আই শ্যাল হেল্প হার। এখানে দেখো আমরা কি লিখবো কমপ্লেক্সে, তাহলে ইন কেস অফ বাদ দিয়ে আমরা লিখবো ইফ, পজিটিভটি যেখানে লিখছিলাম এই পজিটিভের সাবজেক্ট ফর্ম লিখতে হবে ইফ, শি লিখবো, এখানে হার আছে পজিটিভ, তার হলো অবজেক্ট ফর্ম না শি, ইফ শি, দেখো এখানে দেখো আই শ্যাল কাম ফরওয়ার্ড, তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে লিখবো কি ইফ শি আস্ক, এস কে, এখানে যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে যুক্তিগতভাবে যুক্তিসঙ্গত কারণে এস আসতেছে, তাহলে এখানে হলো কি ইফ শি আস্ক মি ফর হেল্প, তাহলে আমরা কি পাইলাম ইন কেস অফ অথবা ইন দ্য ইভেন্ট অফ যাই থাক ইফ বসাবো, তারপরেই যে পজিটিভটি থাকবে তার সাবজেক্ট ফর্ম বসাবো, তারপরে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটির ভার্বটির প্রকৃত রূপ বসাবো, অর্থাৎ এখানে দ্বিতীয় ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার টেন্স থাকে তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলটির প্রেজেন্ট ফর্ম, আর এটা এই দ্বিতীয় ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমাদেরকে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে কি হলো ইফ শি আস্ক মি ফর হেল্প, দ্বিতীয় ক্লোজটি অপরিবর্তিত থাকবে, তাহলে কি হবে যে আই শ্যাল হেল্প, আই শ্যাল কাম ফরওয়ার্ড, তাহলে লিখতে হবে আই শ্যাল কাম ফরওয়ার্ড। তাহলে তোমরা আবার আমি রিপিট করতেছি, তাহলে কি আছে এখানে ইন কেস অফ হার আস্কিং মি ফর হেল্প আই শ্যাল কাম ফরওয়ার্ড, তাহলে হবে ইফ শি আস্কস মি ফর হেল্প আই শ্যাল কাম ফরওয়ার্ড। তাহলে এখানে দেখো আমি বলছি যে মূল ভার্বের পরের অংশ, অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের বাকি যা থাকবে তাই অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে এখানে আস্ক লিখছি, তাহলে মি ফর হেল্প আই শ্যাল কাম ফরওয়ার্ড অপরিবর্তিত অবস্থায় বসলো। তাহলে তোমরা আশা করি তোমরা রুলটি স্ট্রাকচারটি ভালো করেই বুঝতে পারছো। তাহলে আমরা পরের স্ট্রাকচারটায় চলে আসি।
প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে এখন, তাই আজকের মতে আমি ক্লাসের এখানেই সমাপ্তি টানছি। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, আল্লাহ হাফেজ।